বসে আছি আমি আর সাথী, দুজনেই নীরব, কোনো কথা নেই। থাকবেই বা কি করে? আজই আমাদের প্রথম দেখা। নীরবতা ভেঙে বললাম, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আর চোখে তাকিয়ে দেখলাম সাথী একটু আমার দিকে তাকিয়েই আবার নিচ দিকে মাথা দিল। আবার নীরবতা। কি হলো, বললেন না যে? কি কথা বলতে পারেন না? দেখুন, এটা ছেলে খেলা নয়। আপনার আমার বিয়ে প্রায় ঠিকঠাক। এখন আপনি আমাকে পছন্দ করলেই সামনের শুক্রবার বিয়ে হয়ে যাবে আমাদের। আর আপনার আমার পছন্দ অপছন্দ জানার জন্যই আপনাদের বাসা থেকে এইখানে পাঠানো হয়েছে আমাদের। ওই দেখুন, আপনার আর আমার ভাবি দূর থেকে ওয়েট করছে আমাদের জন্য। কতক্ষণ এভাবে নীরব হয়ে বসে থাকবো? কিছু একটা বলুন। মানে বোঝেন না নাকি ন্যাকামো করেন? আমার পছন্দ অপছন্দ দিয়ে কিচ্ছু যায় আসে না। আপনার পছন্দ হলে বলুন, বিয়েটা হয়ে যাক। আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। ব্যাস। এটুকু একটা না বলে আবার চুপ হয়ে গেল সাথী। আমি অবাক চোখে চেয়ে আছি মেয়েটার দিকে। যেই মেয়েটি এতক্ষণ পুতুলের মতো চুপ করেছিল, সেই কিনা ঝরঝর করে কড়া কণ্ঠে একটানে কথাগুলো বলল। আমি হাবলার মতো চেয়ে দেখছি ওর রাগময় সুন্দর মুখটা। হঠাৎ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলুন এখন, ভাবিরা আসছে। এটুকুই কথা ছিল ওর সাথে সেদিন। বাবা মা আগেই দেখে পছন্দ করেছিল ওকে, শুধু আমার পছন্দ করা বা দেখা বাকি ছিল। আমি একা যাব না বলে ভাইয়া ভাবি আর ছোট বোনকে নিয়ে সাথীকে দেখতে গিয়েছিলাম সেদিন। দেখা শেষ হলে ভাইয়া ভাবিকে পাঠায় আমার কাছে, পছন্দ হয়েছে কিনা তা জানার জন্য। আমি বরাবরের মতো হাঁ সূচক মাথা নাড়ি। যদিও বিয়ে করার ইচ্ছা নেই, শুধু মা বাবার অনুরোধ রাখতেই পাত্রী দেখতে আসা। ভাবি আমার কাছ থেকে শুনে ভাইয়াকে বলার পর সেই মেয়ে পক্ষকে বলল, ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলার জন্য সুযোগ দিলে ভালো হতো মনে হয়। মেয়ের বাবা শুনে বলল, ঠিক কথাটাই বলেছো বাবা, যাও তো বৌমা। সাথীর ভাবিকে উদ্দেশ্য করে, ওদেরকে নিয়ে বেড়িবাদের দিক থেকে ঘুরে এসো তো, ওরা দুজন কথা বলে নিক, যেহেতু বিয়ের সাথের ব্যাপার। সাথীর ভাবি তখন আমার ভাবিকে সাথে নিয়ে ভার্সিটির এখানে এসে বলল, তোমরা একটু দূরে গিয়ে দুজন দুজনকে দেখে নাও এবং কোনো কিছু বলার থাকলে বলে নাও। এরপর যা হলো তা তো বললাম। এভাবেই সেদিন ওকে দেখে বাড়ি ফিরে আসি। আজ আমি সাথীকে বিয়ে করতে যাব। মনের ভেতর কেমন জানি করছে, এই বিয়েটা করা আমার ভুল হচ্ছে না তো? দেখতে গিয়েই সাথী আমার সাথে যে ব্যবহার করেছিল, তাহলে কি আমাকে তার পছন্দ হয়নি, নাকি তার পছন্দের অন্য কেউ আছে? নানান প্রশ্ন আমাকে এলোমেলো করে দিচ্ছে। হঠাৎ বাইরে থেকে ছোট বোন ডাকছে, ভাইয়া, বাবা তোমাকে বের হতে বলল, গাড়ি এসে গেছে। সবাই গাড়িতে উঠে পড়েছে। বাইরে এসে দেখি বন্ধুরা আমার জন্য গাড়িতে ওঠেনি, তাছাড়া সবাই গাড়িতে উঠে পড়েছে। গাড়িতে ওঠার আগে গ্রামের আদিম যুগের নিয়ম অনুযায়ী মা ও বাবার পায়ে হাত দিয়ে সালাম জানালাম। মা ও বাবা মাথায় হাত বুলিয়ে বলল, ভালোভাবে ফিরে আয় বাবা। গাড়িতে পা রাখতেই মনে হলো পালকির কথা। খুব ইচ্ছে ছিল আগের যুগের মতো পালকিতে চড়ে বিয়ে করতে যাব, কিন্তু একটা মেয়ের জন্য আমার সব চাওয়া সব স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই রয়ে গেল। পুরানো কথা মনে হতেই চোখে পানি জমে গেছে। হাতের রুমালটুকু দিয়ে তাড়াতাড়ি পানিটুকু মুছলাম। পাশ থেকে ছোট মামা বলছে, চোখে কি হলো রাজ? না কিছু না মামা, কি যেন পড়েছিল চোখে। গাড়ি চলছে রাস্তার উপর দিয়ে। তেরখাদা ময়মনসিংহ ব্রিজ পার হয়ে একটু সামনে আসতেই গাড়ি ব্রেক করলো। এই জায়গায় সবসময় জ্যাম থাকে, এর কাছেই আমাদের শহর, তাই জাম বাদলেও বেশিক্ষণ থাকে না জ্যাম। গাড়ির গ্লাস সরিয়ে বাইরে তাকাতেই কে যেন বলছে, আরে ভাইয়া, আপনি রাজ না? ফেসবুকে গল্প লেখেন না আপনি? তাকিয়ে দেখি একটা পিচ্ছি কিউট মেয়ে বলছে আর হাসছে, হ্যাঁ আমি সেই রাজ। বাট তুমি কে? ও, আপনি চিনবেন না ভাই? এই তো, এই হসপিটালের পাশেই আমাদের বাসা। আসলে বেশ কিছুদিন ধরে হলো আপনার সাথে কথা বলতে চাই, বাট আপনাকে চ্যাটেই পাই না। ফেসবুকে এখন কম আসি, আর আসলেও চ্যাট অফ থাকে। আচ্ছা ভাই, আপনি কোন এলাকায় বিয়ে করতে যাচ্ছেন? ভাই, আপনার নাম্বারটা কি পেতে পারি? আসলে আপনার গল্পগুলো আমার হেব্বি লাগে। আমি আপনার বিরাট বড় ভক্ত হয়ে গেছি। বলেই আবার খিল খিল করে হাসিটা ছুড়ে দিল মেয়েটা। কিছু বলতে যাব তখনই গাড়িটা ছেড়ে দিল। মেয়েটি চেঁচিয়ে বলল, আচ্ছা ভাইয়া, পরে দেখা হবে। আমার আইডির নাম অ্যাঞ্জেল তানিয়া। গাড়ির সবাই আমার দিকে চেয়ে আছে। আমি ফেসবুকে গল্প লিখি এটা সবাই জানে, বাট মুরব্বীরাও গাড়িতে থাকায় একটু লজ্জা বোধ হচ্ছে। 1 ঘন্টার ভেতর গাড়ি যেখানে বিয়ে তার পাশের এলাকায় চলে এসেছে। আর একটু পরই বিয়ে বাড়ি। এখানে অনেকবার ঘুরতে এসেছি আগে, বিশেষ করে এলাকার বাইরের এরিয়ার ভিতর দৃশ্যগুলো খুবই অসাধারণ। এখানে অনেক পর্যটকরাও বেড়াতে আসে দূর দূরান্ত থেকে। গাড়ি থেমে গেছে।
অনেক ছেলে মেয়েরা চিৎকার করে বলছে বর এসেছে, বর এসেছে। সবাই গাড়ি থেকে নামছে, আমাকে বসে থাকতে হবে, মেয়ে পক্ষ আমাকে না নামানো পর্যন্ত। এসব গ্রাম্য নিয়মগুলো ভালোই লাগে আমার কাছে। একটু পরই একটা মুরব্বি এসে আমাকে মিষ্টি খাওয়ালো। ইচ্ছে না থাকলেও বাধ্যতামূলক একটা মিষ্টি খেলাম। এরপর একটা সোনার চেন গলায় পরিয়ে দিল সেই মুরব্বি। পরে জেনেছিলাম সেই মুরব্বি আমার দাদা শ্বশুর। সুন্দর কাঁচা ফুলের একটা গেট সাজিয়েছে মেয়ে পক্ষ। গেটে ঢুকে বসে পড়লাম বোনের জামাই আর বন্ধুদের নিয়ে। গ্রামের নিয়মে গেটে খেলা দেয়া হয় ও প্রশ্ন করা হয় কিছু। যে খেলাগুলো দিয়েছে তার সবই আমি পারি, কিন্তু ভদ্রতার খাতিরে ওসব করতে যাইনি। আমার বন্ধুরা ও এক নানাই সব খেলা খেলেছে ও প্রশ্নের উত্তর দিয়েছে। গেটে আবার মিষ্টি শরবত ফলমূল খেতে খেতে পেটটাই ফুটবল হয়ে গেল। মনে মনে ভাবছি নিজের বিয়ে আর নিজেই খেয়ে পেট ফুলাচ্ছি। গেটের কাজ শেষ করে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। বিয়ে করতে এসে এত খেতে হয় জানতাম না। বরের জন্য আলাদা রুমে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নাকি শালি ও শালা সম্বন্ধীর বউরা স্পেশাল ভাবে খাওয়াবে। যদিও সামনে বন্ধু ও দোলাভাইরা থাকবে, তবুও অতগুলো মেয়ের সামনে আমার খাওয়া হবে না। এমনিতেই লাজুক স্বভাবের মানুষ আমি, তার উপর মা বোন ব্যতীত আর কারো সামনে খাইনি কখনো। খেতে বসলাম, হঠাৎ অনেকগুলো মেয়ে রুমে ঢুকলো। একটি মেয়েকে দেখে আমার চোখ কপালে উঠে গেল। আরে, এ তো সেই মেয়ে যে আসার পথে একটি হাসপাতালের সামনে কথা বললো আমার সাথে। মেয়েটাও অবাক হয়ে তাকিয়ে আছে। আচ্ছা ভাই, আপনি যে এলাকায় বিয়ে করতে আসবেন আগে তো বলেননি। যাক, একটা লেখক দুলাভাই পেলাম, যিনি আমার সবচেয়ে প্রিয় লেখক। ওর কথা শুনে সবাই অবাক চোখে চেয়ে আছে আমার দিকে। আমি লজ্জারাঙ্গার মুখটার নিচের দিকে দিয়ে বোবার মতো বসে রইলাম। যাই হোক, কোনোভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে কাজী সাহেব আমাদের বিয়ে পড়ালো। রাত 10টা বাজে তখন। বিয়ে বাড়ি থেকে বউ নিয়ে গাড়িতে উঠলাম। এমন সময় তানিয়া নামের মেয়েটা গাড়ির ভেতর মাথা ঢুকিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আগামীকাল আসছি আমরা, আর আপুটার উপর রাতের বেলা অত্যাচারটা কম করবেন। আমি টাসকি খেয়ে গেলাম। মেয়ে বলে কি? বিয়ে করলাম বউকে আদর ভালোবাসায় বুকে জড়িয়ে রাখার জন্য, আর ও বলছে অত্যাচার কম করতে। আমি কি অত্যাচারী নাকি? আমায় দেখে কি সেরকম মনে হয়? আমার শালীর এই কথার পর নিজেকে কেমন জানি মনে হলো। আমায় দেখে কি খারাপ মানুষ মনে হয়? নয়তো অমন কথা বলবে কেন? অবশ্য পরে বুঝেছিলাম আমার ওই শালী কথাটা কোন লাইনে দিয়েছিল। বুঝতে পেরে আবার নিজেকে আবল মনে হলো। যাই হোক, বউ নিয়ে বাড়িতে আসলাম। আবার কত নিয়ম কানুন। মা এসে বউকে কি যেন খাইয়ে তারপর বাড়িতে নিয়ে গেল। আবার ওইদিকে আমার রুমে বাসর সাজিয়েছে বোন, ভাবি আর কাজিনরা। সেখানে নাকি মেয়ে পক্ষ থেকে পর্যাপ্ত টাকা না দিলে বাসরের তালা খুলবে না। বড় তালা ঝুলিয়ে দিয়েছে তারা। মেয়ের সাথে আসা তার নানি টাকা দিতে কাচুমাচু করছে। 2000 দিয়েছে অলরেডি। আর ওইদিকে আমার জন্য আর সময় কাটছে না। কখন ঢুকবো আমার সেই স্বপ্নের বাসরে? একসময় বিরক্ত হয়ে বললাম, কয় টাকা লাগবে তোদের? আয় নিয়ে যা। 3000 দাও আর মাত্র, তবেই বাসর ঘরের তালা খুলবো। আমি বললাম, আমার নানি শাশুড়ি টাকা দেয়নি? দিয়েছে মাত্র 2000, আমরা 5000 টাকার নিচে খুলবো না। তাড়াতাড়ি পকেট থেকে বের করে 2টা 500 টাকার নোট বাবির হাতে দিয়ে বললাম, এবার খুলুন প্লিজ। আহারে, এত অধৈর্য হয়ে গেছেন মশাই, এই নিন চাবি, বউকে নিয়ে হাডুডু খেলেন গা। এই বলে সবাই হাসতে হাসতে বউয়ের কাছে গেল। আমি চাবি নিয়ে তালা খুলছি আর ভাবছি, বাসর রাতে আবার হাডুডু খেলতে হয় নাকি? রুমে ঢুকেই অবাক আমি। স্বপ্নপুরীতে ঢুকলাম যেন। আহ, কি সুন্দর করে সাজিয়েছে বাসর। একটু পরেই বউ নিয়ে ঘরে ঢুকলো সবাই। বউ রেখে সবাই বের হয়ে গেল। আমি বিয়ের পোশাক খুলে দরজা আটকে নিলাম। খাটে বসে নিচস্বরে বউকে বললাম, আচ্ছা, বাসর রাতে কি হাডুডু খেলতে হয়? তোমাকে এ বিষয়ে কেউ কিছু বলেছে? কোনো উত্তর পেলাম না। ভাবলাম লজ্জায় বলছে না হয়তো। এবার হাত দিয়ে সাথীর মাথার ঘুমটাটা সরালাম। দেখি কাঁদছে মেয়েটা। থুতনিটা ধরে চোখের পানি মুছে দেওয়ার উদ্দেশ্যে হাতটা বাড়াবো এমন সময় সে বলে উঠল, তুই আমাকে ছুবি না, বলে দিলাম। কারেন্ট শক খাওয়ার মতো চমকে গিয়ে হাতটা সরিয়ে নিলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ভুল শুনলাম না তো? বুকে একটু সাহস নিয়ে ভয় ভয় চোখে আবার তাকালাম সাথীর দিকে। এখনো কাঁদছে মেয়েটা। তো তো তোমার কি হয়েছে? আমার সাথে একটাও কথা বলবি না, আমাকে স্পর্শ করার চেষ্টাও করবি না। আরেকবার টাস্কিত হয়ে নীরব হয়ে গেলাম। বাসর রাতে কোথায় বইয়ের লজ্জামাখা মুখ দেখবো
রসিয়ে প্রেমালাপ করব, তা না, ভয়ঙ্কর এক পেতনির রূপ দেখছি। মনের দুঃখে খাটের এক কোণে গিয়ে অপরদিকে মুখ করে শুয়ে আছি। ঘুমও আসছে না। ঘুমও যেন আজ আমার সাথে শত্রুতা করেছে। কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, কাজই হচ্ছে না। চোখ দুটো বুজে ঘুমের ভান ধরে শুয়ে আছি আর ভাবছি, একটা মানুষের জীবনে আর কত কষ্ট দেবে আল্লাহ। মনের অজান্তে দু চোখ বেয়ে চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। কত আশা ছিল, সব কষ্ট বলে সাথীকে বুকে জড়িয়ে ধরে আবার নতুন করে জীবন শুরু করব। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত নিয়ম, ঝড়ের পর আবার ঘূর্ণিঝড় শুরু হলো। জীবনে বহু রাত ঘুমহীন কাটিয়েছি পুরানো কথা মনে করে, কিন্তু সেই সব রাতের চেয়ে আজকের রাতটা অনেক বেশি কালো রাত মনে হচ্ছে। রাত প্রায় 2:15 বাজে। শরীরে কিছু স্পর্শ অনুভব করলাম, তবুও নড়ার সাহস পেলাম না। একটু পর মনে হলো সাথে খাট থেকে উঠে পড়লো, একটু পর আবার শুয়ে পড়লো। বুঝলাম বাথরুম পেয়েছে ওর। আমিও শয়তানি করে গভীর ঘুমে আছি এমন ভাব নিয়ে শুয়ে রইলাম। এভাবে কখন যে ঘুম মামা আমার চোখের সাথে মিশে গেছে বুঝতেও পারিনি। ভোর 4টার দিকে হুট করে জেগে গেছি। এ কি, আমাকে কেউ ঝাপটে ধরে শুয়ে আছে। চোখ খুলে দেখি সাথী। ঘুমের ঘোরে কখন যে ওর দিকে ফিরে শুয়েছি নিজেও জানি না। এই সুযোগে মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছে, একেবারে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে আমায়। ভালোভাবে ওর মুখের দিকে চাইলাম। গভীর ঘুমে অচেতন সে। কি সুন্দর মায়াবী মুখখানা, গোলাপি ঠোঁট দুটো যেন কোনো কল্পনার পরীর মতো। মনে মনে ঘুমকে ধন্যবাদ দিলাম। ওকে তো ছোঁয়ার সাহস পেতাম না, ঘুমই ওকে আমার বুকের সাথে এনে দিয়েছে। ইচ্ছে করছে এই পরীটাকে বুকের গভীরে লুকিয়ে রাখি, আদর করে আপন করে নেই ওকে। কিন্তু পরক্ষণে মনে হলো না, নিজ থেকে ও যেহেতু আমায় চায় না, অথবা হয়তো আমায় পছন্দ করেনি, তাকে তার অজান্তে আর কিছু করাটা আমার ঠিক হবে না। শুধু চেয়ে আছি ওর সুন্দর মুখটার দিকে, যেন কবিদের আঁকা কোনো কল্পনার পরী। হঠাৎ ও নড়ে উঠল। আমি চোখ বুজে ঘুমের ভান করে শুয়ে রইলাম। বুকের ভেতর ধুক ধুক করছে। সাথী রাগ করবে না তো? করবেই বা কেন? আমি তো ওকে জড়িয়ে ধরিনি, ওই নিচ থেকে আমায় কাকড়ার মতো জড়িয়ে ধরেছে। না, আর কোনো নড়াচড়া পাইনি। চোখ দুটো হালকা খুলে দেখি ঘুমিয়েই আছে আমার নতুন বউটা। হাজার হলেও আমি পুরুষ মানুষ, এভাবে নিজের বিবাহিত স্ত্রী বুকের সাথে মিশে থাকলে কারই বা কন্ট্রোল থাকবে? একটু সাহস নিয়ে এই প্রথম নিচের দিকে টেনে নিলাম। কপালে একটা আলতো চুমু দিলাম। না, এই সাথী আমার বউ, ওকে আমি হারাতে দেব না। আমার দু চোখ বেয়ে আবার পানি বেরোচ্ছে। সে হয়তো ভোরে উঠেই চলে যাবে আমার থেকে অনেক দূরে, হয়তো আমার হারিয়ে যাওয়া পাগলিটার মতোই দূরে চলে যাবে। কিন্তু কেন জানি মনে হচ্ছে না, ওকে যেতে দেব না। এভাবে পুষে রাখবো ওকে আমার বুকের মাঝে। তবে ও কি থাকবে? সেরকম কিছু দেখিনি তো ওর চোখে। এসব ভাবতেই বুকের বাম পাশটায় ব্যথা অনুভব হচ্ছে। ভোর হয়ে গেছে, পাখির কলরবে জেগে গেছি। তাকিয়ে দেখি সাথী নেই। লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেছি। কোথায় গেল মেয়েটা? দেখি দরজা খোলা। তাড়াতাড়ি করে বাইরে এসে দেখি উঠানে সবাই হাসাহাসি করছে। মা আমায় দেখেই বলছে, ডাকতো খোকা, এই সাত সকালে উঠেই ঘরবাড়ি ঝাড়ু দিয়েই বৌমা থালা বাসন মাজতে বসেছে। কত করে বললাম এসব করতে হবে না, শুনলই না। লোকে কি বলবে বলতো? নতুন বউ দিয়ে কেউ কাজ করায়? দলে দলে একটু পর আসবে সবাই বউ দেখতে। এমন অবস্থায় দেখলে কি বলবে তারা? আমি অবাক। ভেবেছিলাম ও সবার সাথে খারাপ ব্যবহার করবে, কোনো কাজকর্ম করবে না, কিন্তু এখন দেখছি উল্টে দিক। হঠাৎ দেখি বড় মামি সাথীর হাত ধরে নিয়ে আসছে আর মাকে উদ্দেশ্য করে বলছে, নতুন বৌমাকে কাজ করতে দিয়েছো কেন আপা? মা মুচকি হেসে বলছে, কত করে বারণ করলাম, শুনলই না পাগল মেয়েটা। মামি আমার ছোট বোন ও ভাবিকে উদ্দেশ্য করে বলল, যা তো মা, তোরা একটু বৌমাকে সাজিয়ে নিয়ে আয়, সবাই একটু পর বউ দেখতে আসবে। আমি রুমে গিয়ে শুয়ে আছি। খুব আনন্দ লাগছে। মেয়েটা আমার সাথে এমন করলেও বাড়ির সবার সাথে কি সুন্দর হাসি খুশিতে মিশছে। একটু পর ভাবিরা সাথীকে নিয়ে ঘরে ঢুকছে। কি মশাই, গোসল করতে হবে না? কত বেলা হয়েছে দেখেছো? গোসল করব কেন? কেন মানে? রাতে মনে ছিল না বউয়ের সঙ্গে খুঁত খুঁত খেললে গোসল করতে হয়? অবাক চোখে চাইলাম সাথীর দিকে। হ্যাঁ, মনে হচ্ছে ও ভোরে উঠেই গোসল করেছে।
কি দেখছো মশাই? সাথীকে গোসল করেছি ভোরেই, তুমি এখন ফ্রেশ হয়ে নাও। এই বলে ভাবিরা বেরিয়ে গেল। আম্মকের মতো লজ্জামাখা মুখ নিয়ে চেয়ে রইলাম কিছুক্ষণ সাথীর দিকে। কি হচ্ছে এসব? গোসল করেছো কেন? চুপ, ইচ্ছে হয়েছে তাই করেছি, তাতে তোর কি? আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। এই বলে সে আমার কলার ধরে নিচের সরে বলল, রাতে আমায় জড়িয়ে ধরে কাজটা ভালো করিসনি, এর প্রতিশোধ আজ আমাদের বাড়িতে গিয়ে নেব। এই বলে সাথী দ্রুত পায়ে বাইরে চলে গেল। আমার মাথাটা ঘুরছে। কি হচ্ছে এসব? কি করব আমি? নানান প্রশ্ন মাথায় ঘুরপাক কাটছে। এমন সময় বাইরে থেকে বাবা ডাক দিল। বাইরে গিয়ে দেখি মেয়ে পক্ষদের খাওয়ানোর জন্য বাজার করতে যাবে বাবা, কাকা ও মামারা। 15,000 টাকা আছে তোর কাছে, ওটা দে। বাবাকে টাকা দিয়ে একটু বাইরে ঘুরতে বের হলাম, মনটা হালকা করতে। একটু ঘোরাফেরা করলাম। না, ভালো লাগছে না কিছুই। শুধু মনে হচ্ছে সাথীর কথা। ও এমন করছে কেন? আমাকে যদি পছন্দ না হয়ে থাকে তাহলে বিয়ের আগে বললেই পারতো। ওর যদি ভালোবাসার মানুষ থেকে থাকে তাও বলতে পারতো। তা না করে এসেছে আমার কষ্টমাখা জীবনটাকে আরো কষ্টে ডুবিয়ে আমার জীবনটাকে নষ্ট করতে। উঠানের মাঝখানে বিয়ের মানুষদের খাওয়ানোর জন্য রান্না চড়ানো হয়েছে। আমি সোজাসুজি আমার ঘরে ঢুকলাম। দেখি আমার জন্য ভাবিরা ও দুলা ভাইরা অপেক্ষা করছে। চলো গোসল করে নি। ওকে, চলেন। অনেক ইয়ার্কি ঠাট্টা করছে আমাকে গোসল করাতে। বিশেষ করে ভাবিরা, নানিরা, দাদিরা যোগ দিয়েছে আমাকে গোসল করানোর কাজে। ও, ভুলে গেলাম একটা কথা। গোসলের আগে আমাকে ও আমার বউ সাথীকে পাশা খেলানো হয়েছে। পাশা খেলাটা কি এটা অনেকেই জানেন না, বিশেষ করে শহরের মানুষেরা এটা দেখে না। আমাদের গ্রামের দিকে আদিম যুগে অনেক নিয়ম কানুন এখনো মেনে চলা হয়। পাশা খেলাটা হলো এরকম, মাটিতে একটা স্বাভাবিক গর্ত করে, গর্তর ভেতর পানি ভরে তার মধ্যে সোনা, রূপা, পয়সা, আংটি, আদা, পেঁয়াজ, রসুন এইসব ছেড়ে দেওয়া হয়। এরপর নতুন বউ ও জামাইকে সেই জিনিসগুলো তুলতে বলা হয়। কে বেশি তুলতে পারে সেটাই দেখার বিষয়। তারপর পানিতে ফেলা আংটি বা কিছু নতুন জিনিস নতুন বউয়ের হাতে দিয়ে মুঠি আটকাতে বলে। সেই মুঠি জামাইকে এক হাতে খুলে দেখাতে হবে। না পারলে বউ জিতবে, পারলে জামাই। আমি জিতেছিলাম, তবে অনেক কষ্টে। যাই হোক, গোসল করে ঘরে শুয়ে আছি। চোখ দুটোতে ঘুমের ভাব এসেছে। হঠাৎ লক্ষ্য করলাম রুমে কয়েকজন মহিলা ঢুকছে। তাকিয়ে দেখি সাথীর সাথে আমার সেই শালি, সাথীর খালাতো বোন সাদিয়া সহ আরো কয়েকজন যুবতী এবং বয়স্ক মহিলা। আমি বিছানা থেকে উঠলাম। এক মহিলা বলল, কেমন আছো জামাই বাবা? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি মনে মনে বলছি, পেতনির পাল্লায় পড়লে মানুষ যেমন থাকে তেমন আছি। হ্যাঁ, আমরাও ভালো আছি। এই বলে দুইজন মহিলা বের হয়ে গেল। এই দুইজন সম্ভবত চাচি, খালা, শাশুড়ি হতে পারে। আমি বসতে বললাম সবাইকে। সেই তানিয়া নামের মেয়েটা আমার সাথেই বসলো। কি দুলা ভাই, কি অবস্থা? এই তো আছি, পানি ছাড়া মাছ যেমন থাকে। মানে রাতে কিছু হয়নি? হয়নি মানে? তোমার আপু যা দেখিয়েছে না, এখনো মাথা নষ্ট হয়ে আছে। এইটুকু বলে আমি ভয়ে ভয়ে পাশে বসা সাথীর দিকে তাকালাম, সাথীর ভয়ঙ্কর রূপটা দেখতে। ও বাবা, এ কি দেখছি! বউ আমার লজ্জায় লুতুপুতু। এমন ভাব করছে যেন রাতে আমরা হাডুডু খেলে স্বর্ণ জিতে নিয়েছি। কি করে পারে মানুষ এক এক সময় এক একটা রূপ নিতে? আচ্ছা থাক দুলা ভাই, জানি বাসর রাতে জমে থাকা ভালোবাসার লেনদেন হয়। তানিয়ার কথাটা কেড়ে নিয়ে আমি বললাম, শুধু জমে থাকা ভালোবাসার লেনদেন না, জমে থাকা। এটুকু বলতেই সাথী আমার মুখ আটকে দিল হাত দিয়ে। এই শয়তান, তুমি নির্লজ্জের মতন বলে দেবে নাকি আমার ছোট বোনদের কাছে সবকিছু? এই কথা শুনে আমি আরেকবার টাস্কিত হলাম। পেতনিটা এমন ভাব নিয়ে বলছে যেন রাতে আমরা সবই করেছি। জানিস আপু, দুলা ভাই না খুব সুন্দর গল্প লেখে, তুই পড়লে পুরো পাগল হয়ে যাবি। গল্প পড়তে হবে না, ওকে এমনিতেই পাগলা গারোতে পাঠাতে হবে। কি বললে? না মানে বললাম যে তোমাদের আপু এক রাতেই আমার জন্য পাগল হয়ে রয়েছে।
সাথে আমাকেও বানিয়েছে। সবাই হাসছে আমার কথা শুনে। জানি দুলা ভাই, আপনি খুব রোমান্টিক। আপনার গল্প পড়েই বুঝেছি। তা বিয়ের পর কি আর লিখবেন না? অবশ্যই লিখব, অলরেডি লিখছি, তা আর বললাম না। আচ্ছা দুলা ভাই, আপনি আপনার নতুন বইয়ের সাথে মজা করেন, আমরা আপনার নতুন এলাকাটা ঘুরে দেখি। এই বলে শালিকারা বাইরে চলে গেল। আমি মাথা নিচু করে বসে আছি। হঠাৎ একটা হাত আমার হাতের উপর পড়ল। চেয়ে দেখি সাথী কাঁদছে। কি হলো? আমি তো কিছু করিনি। কাঁদছো কেন? সাথী কিছু বলতে যাবে তার আগে একজন ভাবি ঘরে ঢুকলো। এই তোমরা দুজন চলো, খাওয়ার রেডি, সবাই আমরা খেতে বসবো। সাথী দ্রুত চোখ মুছে আমাকে বলল, চলো খেয়ে নি। তুমি যাও, আমি বাথরুম থেকে আসছি। এই বলে আমি বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে ভাবতে লাগলাম, কি দেখছি আমি? এক সময় কালনাগিনী, এক সময় পিশাচিনী, আবার এক সময় মায়াবিনী, আরেক সময় রানী কটকটি, আরেক সময় কিরণমালা। এমন এক এক সময় এক এক রূপে দেখছি আমার বউ সাথীকে। মাথাটা এখন আরো বেশি ঘুরছে। কি রহস্য এই মেয়ের মাঝে? কি চায় ও? কেনই বা আমার সাথে এমন করছে? বিয়ের খাওয়া শেষে আবার একটু বিছানায় গায়ে লিয়ে দিলাম। এদিকে আমার বউ সাথীকে সাজগোজ করাচ্ছে ভাবি ও বোনরা। আমার মনে নানান ভাবনা, কখনো তুই, কখনো তুমি, কখনো হাসি, আবার কখনো কান্না। কি অদ্ভুত বউ কপালে আসলো রে আল্লাহ। সন্ধ্যা পেরিয়ে গেছে, গাড়িতে উঠলাম। আমার পাশেই বউ বসেছে, তার পাশেই আমার সেই শালিকা। আমার গা ঘেঁষে বসেছে সাথী। এমনিতেই সুন্দরী মেয়ে, তার উপর শরীর থেকে আবার পারফিউমের সুগন্ধি পাগল করে দিচ্ছে আমায়। ঘুটঘুটে অন্ধকার। খেয়াল করলাম গাড়ি আমাদের রয়নাপাড়া পেরিয়ে কাঙাল রোড দিয়ে তামাই ঢুকছে। একটা ছোট্ট ঝাঁকুনি খেলো গাড়ি। সাথে সাথে আমার পেতনি বউটা আমার শরীরের উপর হুমড়ি খেয়ে পড়েছে। একটু দুষ্টু চোখে তাকালাম তার দিকে। উলি বাবা, এই দেখি লজ্জায় পেতনি থেকে একদম ডাইনিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে ঝাঁকুনি খেয়ে সে যখন আমার শরীরের উপরে পড়লো, তখন আমার হাতটা তার কোনো বিশেষ জায়গায় ছোঁয়া দিল। ইচ্ছা করে দেইনি, আমার দোষ নেই। এজন্য তার চোখ থেকে এখন আগুনের ফুলকি বেরোচ্ছে, যেন খেয়ে ফেলবে আমায়। ওইদিকে ওই পাশে বসা শালিকাটা কিছু একটা বুঝতে পেরে অবিরাম হেসেই চলেছে। আমিও অন্যমনস্ক হয়ে গাড়ির জানলার ফোকর দিয়ে বাইরের দিকে চেয়ে রইলাম। প্রায় 40 মিনিটের মধ্যে আমার শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে তো পাগল হয়ে গেলাম। নতুন বউ দেখতে যেমন দল বেঁধে সবাই আসে, ঠিক তেমনি আমায় দেখতেও সবাই দল বেঁধে আসছে। আমি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে আছি। আমার ব্যাপারটা আমার সম্বন্ধীর বউ বুঝতে পেরেছে হয়তো। সাথীকে উদ্দেশ্য করে বলল, যা তো বোন, তোর বরকে নিয়ে বাথরুমে যা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার রেডি করছি। সাথীর ভিলেন মার্কা চোখ দুটোর দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাবছি আজ বুঝি মেয়ে মানুষের হাতে মারই না খেতে হয়। যদিও ওকে একটা ঘুষি মারলেই ওর হাড্ডি গুড্ডি সব পালিয়ে যাবে, এই ভেবে একটু সাহস এনেছি মনে। পরক্ষণেই আবার সেই সাহস চোরের মতো পালিয়ে গেল। এই ভেবে আমি আমার বাড়িতে নই, ওর বাবার বাড়িতে আছি। সাথী এসে আমার কলারটা টেনে ধরলো। আমিও নায়কদের মতো ভাব নিয়ে কোমর জড়িয়ে ধরলাম। সাথী কলারটা আরেকটু জোরে টেনে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই হাবুল, তুই বুঝিস না আমাকে? আমার চোখের দিকে তাকিয়ে তুই কিছু বুঝতে পারিস না? প্রথম যেদিন তুই আমাকে দেখতে এসে আমায় বলেছিলিস তোকে আমার পছন্দ হয় কিনা, তখন আমি তোর দিকে একবার তাকিয়ে একটু মুচকি হাসি দিয়েছিলাম। তখন সেই হাসিটার মাঝে কি ছিল বুঝিসনি? বাসর রাতে যখন তুই আমায় বলেছিলি হাডুডু খেলা খেয়ে তুমি এই সম্পর্কে কিছু জানো, বলেই আমার দুটো গাল ধরে চোখের পানি মুছিয়ে দিয়েছিলি। আমি তোকে বললাম তুই আমায় স্পর্শ করবি না, তখন কি আমার চোখের পানে ভালো করে তাকিয়েছিলি? চোখের জলের সাথে কোন চাওয়া লুকিয়েছিল তা কি বুঝেছিলি? বাসর ঘরের গভীর রাতে আমি যখন তোকে জড়িয়ে ধরেছিলাম, তখন তুই আমার গালে একটা আদরের চুমু দিয়েছিলি।
তারপর আমার সারা রাত কত কষ্ট হয়েছিল বুঝিসনি আমার শরীরের কাঁপন দেখে। এটুকু একটা না বলে সাথী আবার কাঁদতে লাগলো। আমি হাঁপ ছেড়ে ভালো করে ওর চোখের পানে তাকালাম। হ্যাঁ, এই মেয়ে ভালোবাসে গভীরভাবে, ওর চোখের ভাষা তাই বলছে। হঠাৎ একটা জোর ধাক্কায় আমাকে বিছানায় ফেলে দিয়েছে সাথী। ওই মদন, তুই এখনো বুঝতে পারিসনি আমার চোখের ভাষা কি চাই আমি? আমি একটানে ওকে আমার উপরে ফেলে দিলাম। ওর চোখের পানি মুছে দিয়ে ওকে একেবারে বুকের সাথে পিষিয়ে নিলাম। সাথী আমায় আরো শক্তভাবে জড়িয়ে ধরেছে। এই পাগল, আমায় এইভাবে সারা জীবন জড়িয়ে ধরে রাখবে তো? কোনোদিন আমায় দূরে সরিয়ে দেবে না তো? আমি না তোমায় অনেক ভালোবাসি গো পাগল। এটুকু বলে মাথাটা একটু তুলে আমার চোখের পানে চাইলো সাথী। কবে থেকে এতটা ভালোবাসো আমায়? মনে আছে তোমার? তুমি গল্পের শেষ পার্ট কবে পোস্ট করলে? আমি সেটা পড়ে তোমায় একটা মেসেজ দিলাম, প্লিজ একটু ইনবক্সে আসুন। তুমি তার রিপ্লাই দিলে 4 ঘন্টা পর। তখন রাত প্রায় 12টা বাজে। তুমি রিপ্লাই লিখলে, কি বলবেন বলুন? আমি লিখলাম, আমি আপনার পাগলি হতে চাই। তুমি লিখলে, সরি, এসবের মধ্যে আমি আর নিজেকে জড়াতে চাই না। তারপর আর কোনো কথা হয়নি। আমি জানতাম তোমার আগের কাহিনী। তুমি ইতি নামের কোনো মেয়ের সাথে প্রেম করেছিলে এই ফেসবুক থেকেই। সে তোমায় ফাঁকি দিয়েছে। জানো প্রিয়, তুমি যখন ইতিকে নিয়ে ফেসবুকে ভালোবাসার কথা সবই শেয়ার করতে, তখন আমার বড্ড কষ্ট হতো জানো, কারণ তার বহু আগে থেকেই আমি তোমায় ভালোবাসতাম, কিন্তু কোনোদিন বলার সাহস পাইনি। কিন্তু যখন দেখলাম তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমি এক বুক কষ্ট নিয়ে লুকিয়ে কাঁদতাম। তারপর যখন তোমার পাগলির বিয়ে হয়ে গেল, এই স্ট্যাটাস দিলে, তখন না কষ্টে আমি টুকরে টুকরে কেঁদেছিলাম সেদিন। যেই মানুষটা এত পাগলের মতো কাউকে ভালোবাসতে পারে, যে সব কিছু সরল মনে ফেসবুক বন্ধুদেরকে জানাতে পারে, তাকে কিভাবে ফাঁকি দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে পারে মানুষ? এরপর আমি তোমায় প্রপোজ করলে তুমি অ্যাকসেপ্ট করোনি। তাতে আমি একটুও কষ্ট পাইনি, কারণ আমি জানতাম তোমার মনের ব্যাপার। বারবার কেউ একই ভুল করতে পারে না, তাই তুমিও সরাসরি না করলে আমায়। কিন্তু আমি হাল ছাড়িনি। তোমার সরলতা আমায় মুগ্ধ করেছিল। তোমার গল্পে খুঁজে পেতাম কোনো অতুলনীয় ভালোবাসা, যে ভালোবাসা আবেগময় মানুষ ছাড়া প্রকাশ করতে পারে না। তোমার আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় এবং পাশাপাশি থানায়, এটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু তুমি তোমার সমস্ত ঠিকানা যখন ফেসবুকে পোস্ট করলে, অ্যাবাউটে দিয়ে দিলে, তখন আর দেরি করিনি। লজ্জাকে উপেক্ষা করে আমার বাবা মাকে তোমার কথা জানালাম। আমার বাবাটাও খুব ভালো, আমার ব্যাপারে সে জানতো। কোনোদিন কিছু চাইনি তাদের কাছে, কোনোদিনই তাদের অবাধ্য হয়নি, যার ফলস্বরূপ বাবা তোমাদের বাড়িতে ঘটক পাঠালো তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। যদিও সমাজে এটা খুব কম হয়, কিন্তু আমার চাওয়ায় বাবার নিকট সব ছিল, যার কারণে প্রস্তাব পাঠালো। আমি টেনশনে ছিলাম যে তোমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে নাকি এই ভেবে, কিন্তু ভাগ্য বিধাতা তোমায় পাঠিয়ে দিল আমার কাছে। এসব একটা না বলে সাথী আবার আমার বুকে শুয়ে পড়লো। আমার চোখেও পানি। শেষ কবে কেঁদেছিলাম মনে নেই। সাথীকে আমি একেবারে আপন করে বুকের সাথে জড়িয়ে নিয়েছি। ও আমার বুকে মুখ বুজে বলছে, আমাকে তোমার পাগলির জায়গা দেবে না? আমি তোমার পাগলি হতে চাই। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, তুমিই আমার পাগলি, আমি তোমাকেই ভালোবাসি। চুপ,
হাডুডু খেলবি না, নাকি হাবুলের মতো ঘুমিয়ে যাবি আবার নতুন বউকে রেখে? এই বলে আবার সাথী আমার কলার চেপে ধরলো। আজ থেকে তোর সাথে খেলা শুরু দিলাম, আয়। এই বলে আমি আর সাথী খেলার মাঠে নেমে পড়লাম। শেষ রাতের দিকে জেগে গেলাম, দেখি সাথী ঘুমিয়ে আছে। কি সুন্দর মায়াবী মুখখানা। এই মেয়েটাই আমার রহস্যময়ী বউ। হঠাৎ ও আমায় বা হাতে জড়িয়ে ধরলো, বলল, কি ভাবছো পাগল? চলো দুজনে মিলে ফ্রেশ হয়ে নামাজ আদায় করি। আমি বললাম, তার আগে আরেকবার। আরে ভাই, হাডুডুর কথা বললাম, মাইন্ড করবেন না। যা দুষ্টু, ওঠো এখন। আচ্ছা ম্যাডাম, উঠছি। এই শুনো, এখান থেকে বাড়ি গিয়েই আবার কালকেই মামাদের বাড়িতে যেতে হবে। কেন, নতুন বউ নিয়ে কেউ মামার বাড়ি যায় নাকি এত তাড়াতাড়ি? না মানে বাড়ির সবাই যাবে, পিচ্চি মামাতো ভাইয়ের মুসলমানের দাওয়াত, না গেলে চলবে না। ও আচ্ছা, আগে বাড়ি যাই তো। এই বলে আমার গলা জড়িয়ে ধরলো আমার রহস্যময়ী বউ। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু ইতির মতো কেউ ছলনা করো না। সবাই ভালো থাকবেন, আর আমাদের গল্পগুলো শুনে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আশা করি সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন। এবং তার পাশাপাশি আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আলাউদ্দিন দাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্যে।